আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালিয়া পারভিন সাথী। সংক্ষিপ্ত সফরে আজ ইসলামাবাদ হয়ে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। প্রায় 11 বছর পর মালয়েশিয়ান কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর এটি। তার সফরে রাজনীতি, অর্থনীতি ও শ্রমবাজার ইস্যু গুরুত্ব পাবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম। তিনি 2.5 থেকে 3 ঘণ্টা অবস্থান করবেন। সংক্ষিপ্ত সফর হলেও তার সফরে গুরুত্বপূর্ণ সব উপাদান থাকবে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আজ দুপুরের পর বিশাল এক বহর নিয়ে ঢাকায় আসবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, যেখানে 58 সদস্যের একটি প্রতিনিধি দল থাকবে। প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তিনি। দুই শীর্ষ নেতার বৈঠকের পর যৌথ প্রেস কনফারেন্স হবে। এছাড়া রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন আনোয়ার ইব্রাহিম। বিকেলে তার ঢাকা ছেড়ে যাওয়ার কথা। দর্শক, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সফর ও বৈঠকের বিষয়ে জানাতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, জানাবেন প্রধান উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বৈঠকে কি কি বিষয় গুরুত্ব পাবে, আর সফরকে কেন্দ্র করে সর্বশেষ কি কি তথ্য আছে আপনার কাছে? সাথী, আসলে আর কিছুক্ষণের অপেক্ষা। 2:30টার দিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন এবং সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হবে। সেখানে 3টা পর্যন্ত তিনি থাকবেন এবং এরপর 3টার পর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আসবেন। আমরা ইতিমধ্যে যেটি জানতে পেরেছি, তিনি আসলে 3 ঘন্টার জন্য বাংলাদেশে অবস্থান করবেন। এই 3 ঘন্টায় তিনি প্রথমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসবেন এবং তারপর বাংলাদেশের রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিনের সঙ্গে তিনি বৈঠকে বসবেন এবং সন্ধ্যার দিকে তিনি আবার মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হবেন। আমরা এই বৈঠকের বিষয়ে যেটি জানতে পেরেছি, আসলে বেশ কিছু ইস্যু নিয়ে আলাপ আলোচনা হবে। তার ভিতরে অর্থনীতি, রাজনীতি এবং শ্রমবাজার ইস্যুটা আসলে প্রাধান্য পাচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন যে মালয়েশিয়া হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি শ্রমবাজার এবং সৌদি আরব, দুবাই এবং ওমানের পরে কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক প্রবাসী বাংলাদেশি যারা মালয়েশিয়া অবস্থান করেন এবং কাজের উদ্দেশ্যে যান। আমরা কিন্তু জানি যে দীর্ঘ প্রায় 50 বছরের এই সম্পর্ক। বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি হয় সেখানে এবং সেখানকার প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। আমরা যেটি দেখেছি, বেশ কয়েকবার কিন্তু মালয়েশিয়ায় শ্রমবাজার বন্ধ হয়েছে নানা কারণে এবং সর্বশেষ এই বছরের জুনের দিকে শেষ দফায় আসলে মালয়েশিয়ার শ্রমবাজারটি বন্ধ রয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে এই শ্রমবাজার খোলার ক্ষেত্রে বা কিভাবে সামনের দিকে বাংলাদেশ এবং মালয়েশিয়ার সম্পর্ক আরও এগিয়ে নেওয়া যায়, এসব বিষয়ে কিন্তু আলোচনা হবে। তো 3:30-এর দিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসবেন এবং সেই বৈঠকটি আধা ঘন্টার বৈঠক হবে। বৈঠক শেষে কিন্তু বৈঠকে কি কি বিষয়ে আলাপ আলোচনা হলো সেসব বিষয়ে আসলে সংবাদ সম্মেলন করে আমাদেরকে জানানো হবে। তার সাথে এই ছিল হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে আমার কাছে সবশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফায় কাল শুরু হচ্ছে অন্তর্বর্তী সরকারের আলোচনা। প্রথম দিনে অংশ নিচ্ছে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। দেশের পক্ষে রাষ্ট্র পরিচালনার স্বার্থ এবং দলের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চায় দলটি, এমনটাই জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। স্থায়ী কমিটির আরেক সদস্য খন্দকার মোশাররফ হোসেনের মতে, যে কোনো বিভ্রান্তি কাটিয়ে উঠতে এবং ষড়যন্ত্র এড়াতে দ্রুত নির্বাচনের রোড ম্যাপ দরকার। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। অন্তর্বর্তী সরকারের 2 মাস পূর্ণ হতে চলেছে। এরই মধ্যে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারে 6টি কমিশন গঠন করা হলেও কাজের ধীরগতির জন্য সমালোচনার মুখে সরকার। তবে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছে গণতন্ত্রের জন্য লড়াই করা দলগুলো। এর আগে রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীর 2 দফা বৈঠক হয়। এবার শনিবার বিএনপির সাথে বৈঠকের ঘোষণার পর আলোচনার বিষয় চূড়ান্ত করেছে দলটি। নির্বাচনকে প্রাধান্য দিয়ে আলোচনা করতে চায় তারা। আমাদেরই কিছু বিষয় আছে দেশের পক্ষে রাষ্ট্র পরিচালনার স্বার্থে, জনগণের স্বার্থে এবং আমাদের দলের কিছু বিষয় আছে, সেগুলো আমরা আমাদের কাছে উপস্থাপন করব। সরকারের তো ইচ্ছার অভাব নেই, তাদের কমিটমেন্টের অভাব নেই, কিন্তু যাদের দিয়ে তারা বাস্তবায়ন করবে তারা তো
সেভাবে তাদের কর্মসূচি বা কর্মকাণ্ড দেখাচ্ছে না, বা আমরাও দেখতে পাচ্ছি না। উত্থাপন করব। নির্বাচনের দিনক্ষণ ঠিক করে সে অনুসারে কাজ করলে অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের আস্থা বাড়বে বলে মত নেতাদের। এরা তো নিরপেক্ষ সরকার, এরা তো কাউকে খুশি করার জন্য আসেনি, এদেশের জনগণের প্রত্যাশাকে পূরণ করার জন্য এসেছে। অতএব তারা কেন আন্তরিকভাবে এটাকে সমাপ্ত করার জন্য, এবং একটি নির্বাচিত সরকার যদি উপহার দিতে না পারে তাহলে তো এই সরকারের বিদায়ও শান্তিপূর্ণ বিদায় হবে না। নির্বাচনের রোডম্যাপের বিষয়ে কথা বলতে হবে। আরও প্রশাসনের কিছু বিষয় আছে যেগুলো আমরা ওনাদেরকে পরামর্শ আকারে দিতে চাই। সরকার স্মুথলি রান করার জন্য ওনারা যখনই মনে করবেন রাজনৈতিক দলের সাথে আলোচনা করবেন, সেটা আমরা আছি, আমরা রেডি আছি, আমরা যাব, এবং এটা আমার মনে হয় ওনাদের কর্মপদ্ধতির মধ্যে আছে। সংস্কারের মাধ্যমে রাষ্ট্রকে এগিয়ে নিতে হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের নিয়মিত আলোচনা দরকার বলে মনে করে বিএনপি। গণতান্ত্রিক সংগ্রামে জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। নওগাঁ ১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। গেল রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে আদালতে তুলে 10 দিনের রিমান্ড চাইবে পুলিশ। এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের সভাপতি সমীর চন্দকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে তাকে গ্রেপ্তার করা হয়, তারও 7 দিনের রিমান্ড চাইবে পুলিশ। তার বিরুদ্ধে রাজধানীর একাধিক থানায় মামলা রয়েছে। যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলনকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে ডিএমপি। এদিকে হিজবুত তাহরিরের মিডিয়া সমন্বয়কারী ইমতিয়াজ সেলিমকে আটক করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি। সকালে ভাটারা থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। সরকারের কোনো উদ্যোগেই কমছে না নিত্য পণ্যের দাম, বরং অস্থিরতা বাড়ছেই। গেল 1 মাসে প্রায় 20 টাকা বেড়ে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 168 থেকে 170 টাকায়। ব্রয়লার মুরগি 200 থেকে 210 টাকা আর সোনালিকা 310 টাকা। আমদানির পরও কমছে না পেঁয়াজের দর। এদিকে প্রায় 2000 টাকা কেজিতে বিক্রি হচ্ছে ইলিশ। সবজির বাজারে 50 টাকা নিচে মিলছে কেবল পেঁপে। সেলিম মালিকের রিপোর্ট। দিনকে দিন উত্তাপ বাড়ছে নিত্যপণ্যের বাজারে, সাথে বাড়ছে নিম্ন ও মধ্যবিত্তের দীর্ঘশ্বাস। কয়েকদিন আগেও ডজন প্রতি যে ডিম মিলত 150 টাকায়, সেটি এখন 20 টাকা বাড়তি। এই সপ্তাহে ডিম এসেছে 56 টাকা হালি লাল ডিম, সাদা ডিম 55 টাকা, ডজন 168 টাকা লালটা, আর সাদা ডিম হলো 165 টাকা। কাজী, আফতাব, ফিনিক্স, প্যারাগন এরা হলো অতিথি পাখি, এদের জন্য ছোটখাটো অনেক ব্যবসায়ী পথে বসে গেছে। ব্রয়লার মুরগি তো নাভিশ্বাস মধ্যবিত্তের, আর সোনালিকা মুরগি চলে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। ব্রয়লার ছিল 190, আজকে 210, আর সোনালি ছিল 280, আজকে হলো 300, 310। মাল আরো তো বাইরে গেলে দাম কমবে। 2 দিনে প্রায় দ্বিগুণ দাম মরিচের, বেশিরভাগ সবজি 100 টাকা ছুঁই ছুঁই। পরশুদিন 150 টাকা ছিল মরিচের দাম, কালকেও 250, আজকেও 250। লম্বা বেগুন 100 টাকা, সিসিঙ্গা 70 টাকা, পটল 60 টাকা, ভেন্ডি 80 টাকা। ইলিশ কিনতে বিত্তবান্ধব ভাবছেন দুইবার, দাম উঠেছে প্রায় 2000 টাকা। আগে 1600-1700, ও সিজনে এত দাম কে? সিজনে বগিলা কিনছে 1700-1800, তাই না? কয়টা দাম আমরা একদম বলেন 1 কেজি 8 কিলো 1700, আইনা গাছটা দাম চাইছে দেখা মাছ। আমদানির পরও 1 টাকা কমেনি পেঁয়াজের দর। পেঁয়াজের দাম কম হলো বাড়ে, ছোট পেঁয়াজ 115 টাকা, বড় পেঁয়াজ বাসা এগুলো 120 টাকা। বাড়তে শুরু করেছে চালের দাম, 1 মাসে বিয়ার 28 বেড়েছে কেজিতে প্রায় 5 টাকা। আগে আমরা 58-60 টাকা বিক্রি করতাম, এখন 62, বস্তা নিলে 62, আর খুচরা বিক্রি করলে 65 টাকা বিক্রি করতাম। আগের দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। দুদিনে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতির মহারাশি, নলিতাবাড়ির ভোগাই ও চেল্লাখালী নদীর পানি বেড়েছে। বেশ কয়েকটি স্থানে নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অর্ধশত গ্রাম। এতে ভেসে গেছে পুকুরের মাছ, তলিয়ে গেছে ক্ষেতের ফসল। চরম ভোগান্তিতে শত শত পরিবার। শেরপুর পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সকালে ভোগাই নদীর পানি নাকুগাঁও পয়েন্টে 172 সেন্টিমিটার, নলিতাবাড়ি পয়েন্টের 56 সেন্টিমিটার এবং চেল্লাখালী নদী বিপদসীমা 526 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। জেলায় গত 24 ঘন্টায় 225 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
টাঙ্গাইল ও জামালপুরে সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের ময়মনসিংহ লিংক রোডে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 4 জন নিহত হন। এ সময় আহত হন আরও 10 জন। এদিকে সড়ক দুর্ঘটনার কারণে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে 13 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে চালক ও যাত্রীদের। এছাড়া জামালপুর শহরে বেলটিয়া টিউবওয়েল পার এলাকায় ট্রাক চাপায় অটোরিকশা চালক ও শিক্ষক সহ 3 জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও 2 জন। ভোরে জামালপুর টাঙ্গাইল সড়কে টিউবওয়েল পার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মেলান্দহের মাদ্রাসা শিক্ষক মোস্তাফিজুর রহমান, রুকন মাহমুদ ও আব্দুল মালিক। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। এবার হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হাশেম শফিউদ্দিনের অবস্থান লক্ষ্য করে হামলা চালালো ইসরায়েল। গোষ্ঠীটিকে পঙ্গু করে ফেলার ঘোষণা দখলদার সেনাপ্রধানের। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াচ্ছে ইরান, দাবি যুক্তরাষ্ট্রের। ইরানের হুঁশিয়ারি, ইসরায়েলের সহযোগীদেরও নিশানা করা হবে। যুদ্ধ পরিস্থিতিতে লেবানিজদের দুর্দশা পৌঁছেছে চরমে। প্রাণ বাঁচাতে দেশ ছাড়ছেন বিদেশিরাও। ফারুক হোসেনের রিপোর্ট। ধারাবাহিক টার্গেট হামলায় ইসরায়েল বিরোধী গোষ্ঠীগুলোর প্রধান নেতাদের হত্যা করছে ইসরায়েল। এবার শিকার হলেন হিজবুল্লাহ নেতা হাশেম শফিউদ্দিন। শুক্রবার তার অবস্থান লক্ষ্য করে নিক্ষেপ করা হয় 11টি বাংকার বাস্টার বোমা। হিজবুল্লাহকে চিরতরে পঙ্গু করে ফেলার ঘোষণা দিয়েছে ইসরায়েলি সেনাপ্রধান। আমরা হিজবুল্লাহকে প্রতিষ্ঠিত হতে দেব না। লেবাননের সমস্ত এলাকায় হিজবুল্লাহর বিরুদ্ধে তীব্র আঘাত অব্যাহত থাকবে। একতরফা আত্মসংযমের পর্যায়ে শেষ হয়েছে বলে ওয়াশিংটনকে বার্তা দিয়েছিল তেহরান। জবাবে ওয়াশিংটন জানিয়েছে ইরান সংযম করেনি। 200 ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর সংযম করছেন বলে দেখানোর সময় নয় এটা। অন্য রাষ্ট্রে সরাসরি আক্রমণ শুরু করে তারা এই সংঘাতকে তুলেছে। ইরানও ইসরায়েলের সহযোগিতার ব্যাপারে সতর্কতা উচ্চারণ করেছে। কোনো দেশ যদি আগ্রাসনকারীকে সাহায্য করে তবে এটি ইরানের একটি বৈধ লক্ষ্য হিসেবে বিবেচিত হবে। এদিকে ইসরায়েলের ব্যাপক বিমান হামলার জেরে উদ্বিগ্ন বিদেশি নাগরিকদের লেবানন ছাড়ার হিড়িক লেগেছে। দেশে ফিরে ইসরায়েলি ভয়াবহতার কথা বলছেন এই রাশিয়ান। সেখানে সবকিছুই খুবই ভীতিকর। এটি দিনের বেলায় ঘটে, তবে প্রায়শই রাতে। আমরা সব সময় সকালে ঘুম থেকে উঠি এবং আশেপাশের পুরো এলাকা ধোঁয়াচ্ছন্ন থাকে। তবে বিদেশিরা দেশ ছাড়লেও আতঙ্ক আর দুর্দশা নিত্যদিনের সঙ্গী লেবানিজদের। নির্ঘুম মানবেতর দিন পার করছেন বাস্তুচ্যুতরা। আমরা বৈরুতের দক্ষিণ শহরতলি থেকে পালিয়েছি। মানুষ ঘুমায়নি। আমরা 3 দিন রাস্তায় ছিলাম। এদিকে আজ নিহত হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর জানাজা ও দাফন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফারুক হোসেন, RTV। লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম 3% বেড়েছে। এই যুদ্ধ মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। এদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধি বাংলাদেশের অর্থনীতিতে বড় ধাক্কা দেবে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অর্থনৈতিক সংকট তৈরি করবে, যার নেতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশি শ্রমিকদের উপর। আতিকা রহমানের রিপোর্ট। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের পরিসমাপ্তি না হতেই যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্য। ইসরায়েল ইরান সংঘাত চরমে পৌঁছেছে। পক্ষে বিপক্ষে পার্শ্ববর্তী দেশগুলিতেও যুদ্ধের অশনি সংকেত দেখতে পাচ্ছেন দেশগুলোর নীতি নির্ধারকরা। ইসরায়েলে ইরানের অব্যাহত ক্ষেপণাস্ত্র হামলা, ওয়াশিংটন তেল আবিবের সঙ্গে থাকার অঙ্গীকার, তেহরানও পাল্টা হামলার হুমকি দিচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, এমন পরিস্থিতি চলতে থাকলে পুরো মধ্যপ্রাচ্য যুদ্ধের ঝুঁকির মধ্যে পড়বে। গোটা বিশ্বের আর্থসামাজিক ক্ষেত্রে এর প্রভাব বাড়বে। চীনকে কেন্দ্র করে, ইরানকে কেন্দ্র করে একটা পলিটিক্স এবং ইসরায়েলকে কেন্দ্র করে পশ্চিমা পলিটিক্স। সেই জায়গাতে অস্থিতিশীল হওয়াটাই খুব স্বাভাবিক। পশ্চিমা দেশ চাইবে না যে চীন, রাশিয়া এই বলয়টা মধ্যপ্রাচ্যে বড় রকমের প্রতিনিধিত্ব করুক। লেবানন, ইজিপ্ট, জর্ডান, ইরান এই দেশগুলির উপরেও কিন্তু এখন একটা স্ট্র্যাটেজিক প্রেশার তৈরি হচ্ছে। সুতরাং তারাও চাইবে না যে ইসরায়েলকে কেন্দ্র করে, ইরানকে কেন্দ্র করে এক ধরনের পাওয়ার
বলয় একরকম থাকুক। সুতরাং সেই জায়গাতে ভবিষ্যতে যুদ্ধ ছড়িয়ে পড়াটা খুব একটা অমূলক না। আন্তর্জাতিক বাজারে 3% বেড়েছে যুক্তরাষ্ট্রের WTI ও ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম। রয়টার্সের সংবাদে বলা হয়েছে, ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি 64 সেন্ট বা 0.87% বেড়ে $74.54 উঠেছে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশেও জ্বালানি তেল সংকট ও দাম বৃদ্ধি পাবে, একই সঙ্গে কঠিন চ্যালেঞ্জ তৈরি করবে শ্রমবাজারে। মধ্যপ্রাচ্য অশান্ত হওয়ার সবচেয়ে বড় দুর্বল দিকটা হলো জ্বালানি তেলের দাম বেড়েছে। এই জ্বালানি তেল আরো দাম বাড়ার সম্ভাবনা। সৌদি আরব যদি তার তেলের প্রোডাকশন না বাড়ায়, দাম আরো বাড়তে থাকে। জ্বালানির ক্ষেত্রে বাংলাদেশ বড়ভাবেই মধ্যপ্রাচ্যের উপরে ডিপেন্ডেন্ট। এই ধরনের যুদ্ধ পরিস্থিতি থাকলে অর্থনীতিতে সংকোচন হবেই। সেটা আমাদের রেমিটেন্সের উপরে এই মুহূর্তে সরাসরি ইম্প্যাক্ট না করলে ভবিষ্যতে ইম্প্যাক্ট করবে, এই বিষয়ে কোনো দ্বিমত নাই। লেবাননে হামলা ও মধ্যপ্রাচ্যের সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে মধ্যপ্রাচ্য ও সংশ্লিষ্ট দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে কৌশলী হওয়ার পরামর্শ দিলেন এই বিশেষজ্ঞ। আতিকা রহমান, RTV, ঢাকা। সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে নোয়াখালীতে যৌথ কর্মী সভা করেছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের জেলা শাখা। বৃহস্পতিবার সন্ধ্যায় মাইজদি শহরে একটি কনভেনশন হলে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি SM জিলানী। এ সময় যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ও ছাত্র দলের সহ সভাপতি আবু আফসার মোহাম্মদ ইয়াহিয়া, যুবদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মিনহাজ উদ্দিন ভূঁইয়া ও জেলা যুবদল সভাপতি মঞ্জুরুল আজিম সুমন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই। প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের পাশাপাশি শিশুরাও আক্রান্ত হচ্ছে ব্যাপক হারে। রোগীর স্বজনরা বলছে, মশা নিধনে সরকারের দৃশ্যমান কোনো কার্যক্রম না থাকায় এই রোগ বাড়ছে। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। ডেঙ্গু প্রতিরোধে রাজধানী সহ দেশের কোথাও মশা নিধন সহ দৃশ্যমান কোনো কার্যক্রম নেই দীর্ঘদিন থেকে। ফলে মশার সঙ্গে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। রাজধানীর বিভিন্ন এলাকায় প্রতিদিনই ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। তাদের মধ্যে শিশুরা আক্রান্ত হচ্ছে ব্যাপক হারে। প্লাটুর কমে গেছে, তারপর রোগ প্রতিরোধ ক্ষমতা বিভিন্ন ডাক্তারে বলছে যে ওর তো নেগেটিভ আসছে, কিন্তু তারপর ওর সিমটমগুলো হচ্ছে ডেঙ্গুর সিমটম। পাতলা পায়খানা, পরে এখানে ভর্তি হই। এখানে ভর্তি হওয়ার পরে 5 দিন যাবত জ্বর ছিল না, আর বমি আর পায়খানা দুটোটাই বন্ধ হয়ে যায়। মেডিসিনও চলতেছিল, কিন্তু হঠাৎ করে আবার কালকে বমি আর জ্বর। রোগীর স্বজনসহ অনেকের অভিযোগ, ডেঙ্গু নিয়ন্ত্রণে দৃশ্যমান কার্যক্রম না থাকায় সংক্রমণ বাড়ছে। সেই কাউন্সিলরেরা কেউ তো নেই, তো এখন যে ওইভাবে দিবে, ওষুধ দিবে, মানে পরিষ্কার রাখবে, এরকম ওইরকম ভাবে হচ্ছে না আমাদের। এখন তো দিচ্ছে না, দিত বিকাল বা সন্ধ্যার দিকে হইলে ওরা মেশিন নিয়ে দিত। গত 1 মাসের ভিতরে আমার দেখা মতো হয় নাই, মানে দেওয়া হয় নাই। চলতি বছরে এই পর্যন্ত সব মিলিয়ে 34,121 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে 177 জনের। প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলাদের পাশাপাশি শিশুরা আক্রান্ত হচ্ছে ডেঙ্গু রোগে। এতে করে অনেকটাই উদ্বিগ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন পরিবারের স্বজনরা। তারা বলছেন, শিশুরা যদি অসুস্থ হয়ে থাকে তাহলে তাদের জীবনটাই অনেকটাই দুর্বিষহ হয়ে উঠছে। তাই এদের থেকে পরিত্রাণের জন্য মশা নিধন খুবই জরুরি বলে মনে করছেন সকলে। বিপুল দেবরাই, RTV, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন দিনাজপুরের রবিউল ইসলাম রাহুল। ছোট ছেলেকে হারিয়ে পাগল প্রায় তার বাবা মা। দরিদ্র পরিবারটিকে সহায়তায় সরকারের কাছে দাবি জানিয়েছেন স্থানীয়রা। দিনাজপুর থেকে আনিস হোসেন দুলালের প্রতিবেদন, জানাচ্ছেন নাদিরা সুলতানা। গত 4 আগস্ট দিনাজপুর শহরের হাসপাতাল মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালায় পুলিশ। এতে গুলিবিদ্ধ হয়ে শিক্ষার্থী রবিউল ইসলাম রাহুল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত হন। রাহুল সদর উপজেলার বিজুল শাহী গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে। বাবা পেশায় মাছ ব্যবসায়ী। 3 ছেলের মধ্যে রাহুল ছিল সবার ছোট। তাকে হারিয়ে শোকে কাতর বাবা মা সহ পুরো পরিবার। ওই ছেলেটা আমার থাকলে আমার চাকরি পাইতো, চাকরি পাইয়া আমার সংসারটা ভালোভাবে চলতো। এইভাবেই আমি ওদেরকে লেখাপড়া করার জন্য আমি চেষ্টা করেছি, লেখাপড়া করতেছিল। আজকে আমার ছেলেটা যাওয়ার পরে সবাই আমরা মনমা হতো। বিচার চাই। আর দ্বিতীয় কথা, আমার ছেলে যেন
সরকারিভাবে যেন ভালো মান মর্যাদা একটা যেন পায়, এটাই আমার আশা। ডাক্তার হবা চাই, চলো বড় হও মা ডাক্তার হম। আমার ছেলে তো যাবা চলে গেছে, আমি তো আর ঘুরে পাবো না। এলাকায় শান্ত বিনয়ী হিসেবে পরিচিত রাহুল ডাক্তার হয়ে পরিবারের হাল ধরার কথা ছিল, তাই দরিদ্র পরিবারটির দায়িত্ব নেওয়ার দাবি প্রতিবেশীদের। আর্থিক সহযোগিতা পায় তার পরিবার এখন অসচ্ছল, চলতে পারে না। যেই দেশ স্বাধীন করার জন্য সে যুদ্ধ করছে, আজকে তার ফ্যামিলি যদি এরকম অবহেলিত হয়ে থাকে তাহলে তো কষ্টের সাথে কিভাবে সংসারটা যাবে। ছোট ছেলে যাওয়ার পরে বাবা মা যে কি হয় সেটা উপর আল্লাহ জানিবে, আর যায় বাবা মা তাহে জানিবে। রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখেন রাহুলের বাবা মা। নাদিরা সুলতানা, RTV। নারী টি-20 বিশ্বকাপের আলাদা ম্যাচে আজ মাঠে নামবে সাবেক চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। 2020 নারী টি-20 বিশ্বকাপের পর সীমিত ওভারের বিশ্ব আসরের শিরোপা ছুঁয়ে দেখা হয়নি ক্যারিবীয় নারীদের। আরব আমিরাতের মাটিতে শিরোপা পুনরুদ্ধারের মিশন নিয়ে আসর শুরু করতে চায় ওয়েস্ট ইন্ডিজ, আর ক্যারিবীয়দের বিপক্ষে শুভ সূচনা করতে মরিয়া প্রোটিয়ারা। বাংলাদেশ সময় বিকেল 4টায় শুরু হবে ম্যাচটি। একই ভেন্যুতে রাত 8টায় ভারতের বিপক্ষে লড়বে নিউজিল্যান্ড নারী দল। নিজেদের প্রথম ম্যাচে জয়ের বিকল্প ভাবছে না দুদলই। এদিকে সিরিজ জয়ের মিশন নিয়ে 3 ম্যাচ ওয়ানডের দ্বিতীয়টিতে আজ আয়ারল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। আবুধাবির জায়াদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল 5:30টায় শুরু হবে ম্যাচটি। প্রথম ওয়ানডেতে বড় জয় নিয়ে সিরিজ শুরু করে প্রোটিয়ারা। এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করতে এই ম্যাচে জয় পেতে চায় দক্ষিণ আফ্রিকা। তবে প্রথম ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারলেও এই ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়াতে চায় আইরিশরা। সমতা ফিরতে জয়ের বিকল্প নেই আয়ারল্যান্ডের সামনে। দুপুরের সংবাদ এই পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 5:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।